আর আপনাদের বলছিলাম না দিল্লি হাইকোর্টের বিচারপতি ভার্মার কথা। বিচারপতি ভার্মার বাড়িতে লেগেছে আগুন, তো তড়িঘড়ি সে আগুন নেভাতে গেল। আগুন নেভাতে গিয়ে দেখা গেল থরে থরে টাকা রয়েছে ঘরের মধ্যে। কত টাকা জানেন? হিসাব করে দেখা যাচ্ছে প্রায় 15 কোটি টাকা। এই টাকা এলো কিভাবে, এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে। তো প্রথমে একটু ঘটনাটা জেনে নেওয়া যাক, তারপর এই নিয়ে রাজধানীতে কি ডামাডোল চলছে তা জানবো। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন আমার মৈত্রেয়ী। এই আগুন নেভাতে গিয়েছিলেন কারা, কখন তাদের নজরে পড়লো, টাকা পয়সা এত টাকা কোথায় ছিল রাখা? দেখো, জাস্টিস যশবন্ত বর্মা তার যে বাংলো, সেই বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কয়েকদিন আগে, এবং সেই অগ্নিকাণ্ডের সদস্যরা দমকল বাহিনীকে খবর দেয় এবং খুব স্বাভাবিকভাবেই পুলিশও আসে ঘটনাস্থলে। আগুন নেভানো হয় এবং আগুন নেভানোর পর যে জিনিস বের করে আনা হচ্ছে সেই জিনিসের মধ্যে দেখা যায় একটি ঘরে ধরে ধরে টাকা সাজানো রয়েছে, এবং সেই টাকার পরিমাণ এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 15 কোটি টাকা। এবং সেই টাকা যার হিসেব বহির্ভূত বলে জানা যায়, তার কোনো হিসেব জাস্টিস বর্মা দিতে পারেনি। এবং পুলিশের কাছে সেই নথি পৌঁছায়, পুলিশের যে লিস্ট আছে সেই লিস্টে পুলিশের কাছে যে তালিকা আছে যে উদ্ধার জিনিস করা হয়েছে সেই লিস্ট যায় পুলিশের বড়বাবুদের কাছে এবং সেখান থেকে সরকারের কাছে, এবং তার মাধ্যমে খবর যে পৌঁছায় দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্নার কাছে। তিনি তড়িঘড়ি কলেজিয়ামের বৈঠক ডাকেন এবং বৈঠক ডেকে জাস্টিস বর্মাকে তার পুরনো আদালত অর্থাৎ যে এলাহাবাদ হাইকোর্ট থেকে 2021 সালের অক্টোবর মাসে তার আপগ্রেডেশন হয়েছিল, তাকে নিয়ে আসা হয়েছিল দিল্লি হাইকোর্টে। সেই এলাহাবাদ হাইকোর্টে তাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কলেজিয়ামের তরফ থেকে। এই হচ্ছে মূল ঘটনা। কিন্তু এই ঘটনা ঘটার পরেই কিন্তু তীব্র ডামাডোল শুরু হয়েছে দিল্লি জুড়ে। রাজনৈতিক টানাপোড়েন তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে জুডিশিয়ারির সঙ্গে যুক্ত অর্থাৎ বিভিন্ন বিশিষ্ট আইনজীবীরা, এমনকি যারা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যারা প্রেসিডেন্টরা রয়েছেন, তারাও কিন্তু এখন বলছেন যে কেন জাস্টিস ভার্মার ক্ষেত্রে তাকে পদত্যাগ করতে বলা হলো না বা তার বিরুদ্ধে কেন ইন্টারনাল এনকোয়ারি চালু করা হলো না। তার কারণ যে অভিযোগ উঠছে সেটা অত্যন্ত গুরুতর এবং এটা ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের ওপর কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে। এখানে আরেকটা দিক রয়েছে এখানে, তাহলে এলাহাবাদ হাইকোর্টে তাকে তো ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু এলাহাবাদ হাইকোর্টে যে আইনজীবীরা রয়েছেন যাদের মধ্যে অনেকেই দক্ষ রয়েছেন, পরবর্তীতে তারা হয়তো বিচারপতি হিসেবে আসতে পারেন, তাদের জায়গাটা তো ব্লক হয়ে গেল এমন একজনের জন্য যিনি রাজধানীতে, যার বাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছে বলে তাকে দিল্লি থেকে পাঠিয়ে দেওয়া হলো এলাহাবাদে। এলাহাবাদ হাইকোর্ট কি মেনে নিচ্ছে বিষয়টা? একেবারেই না। দেখো, এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সেখানে তারা স্পষ্টতই তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে তারা কি ট্র্যাশ বিন, যে তাদেরকে ট্র্যাশ বিনের মতো ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এমন একজন বিচারপতি যার বাড়ি থেকে ক্যাশ উদ্ধার হলো এবং তাও 15 কোটি টাকা ক্যাশ, সেই টাকা উদ্ধার হওয়ার পর তাকে এলাহাবাদ হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে তাদেরকে ট্র্যাশ বিনের মতোই ট্রিট করা হচ্ছে বলে এটা তাদের মত। তাদের বক্তব্য খুব স্পষ্ট। এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে তারা যে বিবৃতি প্রকাশ করেছেন, তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে এলাহাবাদ হাইকোর্টের একাধিক বিচারপতির পদ ফাঁকা রয়েছে এবং সেখানে বার অ্যাসোসিয়েশন থেকে যারা সিনিয়র আইনজীবীরা রয়েছেন তাদেরই উন্নীত হওয়ার কথা বিচারপতি হিসাবে। ফলে সেখানে দাঁড়িয়ে এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ উঠেছে তাকে ফিরিয়ে দেওয়া হলো, কিন্তু তার বদলে যেখানে যারা যোগ্য ছিলেন তাদেরকে নেওয়া হচ্ছে না। ফলে কোথাও একটা গিয়ে তারা এই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ করছেন এবং তারা মনে করছেন যে তাদেরকে একেবারে ট্র্যাশ বিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে সব মিলিয়ে এবার দেখা যাক কোথায় যান বিচারপতি ভার্মা, তার সঙ্গে কি তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়, আদৌ কোনো পদক্ষেপ করা হয় কিনা। বিধানসভার কাজে বাধা দিচ্ছেন, কি করা যাবে? বেরিয়ে যেতে বলা হচ্ছে, বেরোচ্ছেন না, চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো 18 জন বিজেপি বিধায়ককে। দেখবেন একবার, ওই দেখুন সেই ছবি। কাজে বাধা দিচ্ছেন বলে তাদের বের করে দেওয়া হলো, এবার তারা কিছুতেই বেরোবেন না, ধস্তাধস্তি চলছে। শেষমেশ পুলিশ ডেকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো। কর্ণাটক বিধানসভার ছবি দেখছেন আপনারা।
বাবু একবার কি অবস্থা। খড়গপুরের ছবি দেখাবো। দিলীপ ঘোষকে ঘিরে দেখুন একবার অবস্থাটা। দিলীপ ঘোষ যাচ্ছেন কয়েকজন যাচ্ছেন তার সঙ্গে। দিলীপ ঘোষ পিছন ফিরে তাকালেন। টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। এইখান থেকে শুরু হলো ঝামেলা। মনে পড়লে তো হবে না, আজকে আমাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। তোমার বাপ বলতে দিয়েছে বেশি না কেন করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? সব তৃণমূল কুত্তা সব জায়গায়। আমার মনে আছে আপনি তো বলছেন টাকা দিচ্ছে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন, তখনই এইসব চললো। কিন্তু এখানেই শেষ নয়, এরপরে রাস্তায় দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি। আচ্ছা, এই নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন শোনা যাক একবার। জিজ্ঞেস করছে কেন এসছেন, আমি টাকা দিচ্ছি, আমি উদ্বোধন করবো। কাউন্সিলর কেন আসেনি উদ্বোধন করতে? একদিন কেন এই রাস্তা হয়নি, এই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলছি আমার বাপের টাকা, কার বাপের টাকা না, কার বাপ বলুক কার বাপের টাকা। দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে, হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। দিলীপ বাবু আজকে যে কাজটা করেছেন খুবই লজ্জাকর কাজ করেছেন। উনি মহিলাদেরকে তুই তুকারি বাপ তুলে গালাগালি করেছেন, মহিলাদের গায়ে হাত দিয়েছে। যদি কোনো রাস্তা উদ্বোধন করতে যায় তার নোডাল এজেন্সি পৌরসভা জানে না, কাউন্সিলর জানে না, না আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর দেয়নি। উনি চলে গেছেন দল বল নিয়ে। এলাকার মানুষ প্রশ্ন করেছে মহিলারা যে এতদিন কোথায় ছিলেন, আর ওখানে যদি সত্যি তৃণমূল কংগ্রেস যেত উনি ঢুকতে পারতেন না।